all living organisms share characteristics. State two characteristics that all living organisms share. আমরা জানি লিভিং অর্গানিজমসের মধ্যে অনেকগুলোই কমন ক্যারেক্টারিস্টিক থাকে, যেমন তারা মুভ করে, তারা রেসপায়ার করে, তারা রিপ্রোডিউস করে। চলো আমরা লিস্টটা দেখে ফেলি তাদের কি কি কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই হচ্ছে আমাদের একটা লিস্ট যেখানে আমাদের লিভিং অর্গানিজমসের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। ফুড বা নিউট্রিশনের প্রয়োজন হয়, তারা রেসপায়ার করে, এক্সক্রিয়েট করে, তারা কি করে, রেসপন্ড টু সারাউন্ডিংস করে, যেটাকে আমরা কোঅর্ডিনেশন বলি, তারা মুভ করে, ইন্টারনাল কন্ডিশন কন্ট্রোল করে, যেটাকে আমরা হোমিওস্টেসিস বলি, তারা রিপ্রোডিউস করে, তারা গ্রো বা ডেভেলপ করে। তাহলে এই যে কমন টপিকগুলো আছে বা কমন ক্যারেক্টারিস্টিকগুলো আছে, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, কারণ এটা আমাদের খুবই একটা কমন কোয়েশ্চেন বায়োলজির। এটা অনেকবারই চলে আসে, হয়তো অন্যভাবে আসবে, কিন্তু এই কোয়েশ্চেনটা খুবই কমন কোয়েশ্চেন। তাহলে চলো এখান থেকে যে কোনো দুইটা আমরা লিখে ফেলি। দে রিকোয়ার নিউট্রিশন, দে রেসপায়ার। তোমরা চাইলে কিন্তু এখানে অন্য দুইটা আনসার লিখে ফেললেও তোমাদের আনসারটা হয়ে যাবে। নেক্সট পার্টটায় বলছি কি দেখো, সাম অর্গানিজমস আর প্যাথোজেন্স, হুইচ অফ দিস অর্গানিজমস ক্যান কজ আ ব্যাকটেরিয়াল ডিজিজ ইন হিউম্যান। এখান থেকে কোন অর্গানিজমটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ করতে পারে হিউম্যানে, তাহলে অবশ্যই তাকে একটা ব্যাকটেরিয়া হতে হবে প্রথমত। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু আমাদের এইটা আর এটা ব্যাকটেরিয়াই না, এটা একটা প্রোটোক্টিস্ট, আর এটা কি, এটা হচ্ছে একটা ফানজাই। তাহলে এই দুইটার মধ্যে এটা ল্যাক্টোব্যাসিলাস একটা ব্যাকটেরিয়া হলেও এটা কিন্তু আমাদের ডিজিজ কজ করে না। নিউমোমোকাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটা আমাদের নিউমোনিয়া কজ করে হিউম্যানসের মধ্যে। তাহলে এইটা হবে আমাদের রাইট আনসারটা। আর এই আনসারগুলো করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের বইয়ের মধ্যে যেই চ্যাপ্টার 1-2 বিশেষ করে যে অর্গানিজমের নামগুলো দেওয়া আছে, সেই নামগুলো অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে ভালো করে, আর তাদের কাজগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। সেগুলো যদি জানো তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আনসার করতে পারবে। ভাইরাসেস আর প্যাথোজেন্স বাট নট লিভিং অর্গানিজমস ডেসক্রাইব দি এফেক্ট অফ আ নেমড ভাইরাস দ্যাট ইনফেক্টস প্লান্টস। তাহলে কি বললো আমাদের, দেখো ডিসক্রাইব করতে হবে, কি ডিসক্রাইব করতে হবে, এফেক্ট ডিসক্রাইব করতে হবে। কার এফেক্ট ডিসক্রাইব করতে হবে? একটা নেমড ভাইরাস, যেই ভাইরাসের নামও আমাদেরকে দিতে হবে। সেটা কি ধরনের ভাইরাস? যেটা কিনা প্লান্টকে ইনফেক্ট করে। তাহলে এইরকম একটা ভাইরাসের নাম কিন্তু আমরা বইয়ের মধ্যে পড়েছি, যেটাকে আমরা বলি টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে আমরা সেটা লিখতে পারি। আর টোবাকো মোজাইক ভাইরাস কি করে? প্লান্টের যে লিভসগুলো আছে সেগুলোকে ইয়েলো কালার করে ফেলে বা ক্লোরোফিল কমিয়ে দেয়, অথবা আমরা এটাকে বলে ফেলি যে ডিসকালার করে ফেলে। তাহলে কিন্তু অবশ্যই আমরা ভাইরাসের নামটা লিখবো, সাথে এটার এফেক্টটা লিখবো। তাহলে চলো আমরা লিখে ফেলি। টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস কজেস প্লান্ট লিভস টু ডিসকালার অথবা টু বি ইয়েলো। এটাও আমরা লিখতে পারতাম, তবে ডিসকালার বা শুধু ইয়েলো যে কোনো একটা লিখে দিলে কিন্তু তোমরা মার্কস পেয়ে যাবা। এখানে আমরা একটা খেয়াল করবো, আমরা কিন্তু ভাইরাসের নামটা লিখবো, সাথে এটার এফেক্টটা লিখবো। নাম না লিখে শুধু এফেক্ট লিখলে কিন্তু এখানে আমরা 1 মার্কসও পাবো না শুধু এফেক্ট লেখার জন্য। তাহলে অবশ্যই এটা খেয়াল রাখবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। গিভ 3 ডিফারেন্সেস বিটুইন দ্য স্ট্রাকচার অফ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া। তাহলে ভাইরাস আর ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের অনেকগুলো ডিফারেন্স আছে, সেগুলো থেকে আমরা যে কোনো 3টা লিখে দিলেই হবে। এর মধ্যে কি কি আছে চলো আমরা দেখে ফেলি। দেখো আমরা জানি হচ্ছে ভাইরাস হচ্ছে স্মলার, ভাইরাসের প্রোটিন কোড থাকে, ব্যাকটেরিয়ার থাকে না, ভাইরাসের সেল ওয়াল থাকে না, ভাইরাসের সেল মেমব্রেন থাকে না, ভাইরাসের সাইটোপ্লাজম বা কোনো অর্গানেলস থাকে না, ভাইরাসের প্লাজমিড থাকে না, ভাইরাসের ফ্লাজেলা থাকে না। এইখান থেকে যে কোনো 3টা লিখে দিলে কিন্তু আমরা এখানে 3 মার্কস পেয়ে যাব। তবে ভাইরাস হ্যাভ নো নিউক্লিয়াস এটা লিখলে কিন্তু মার্কস পাবো না, কারণ ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস থাকে না। তো কমনগুলো আমরা লিখবো না। আর এইখানে যেই কটা লিস্টটা দেওয়া আছে এই লিস্টটা আমরা মুখস্থ করে ফেলবো, কারণ এটাও আমাদের খুব কমন একটা কোশ্চেন বায়োলজির। তাই আমরা এই ডিটেলসগুলো বা এই ডিফারেন্সগুলো আমরা ব্যাকটেরিয়া ভাইরাসের অবশ্যই মুখস্থ রাখবো, এটা আমাদের পরীক্ষায় রেগুলারই আসে। তাহলে চলো এখান থেকে আমরা 3টা লিখে ফেলি। ভাইরাসেস আর স্মলার দেন ব্যাকটেরিয়া। এখানে একটা জিনিস আমরা জানি, ব্যাকটেরিয়া কিন্তু ইনফেক্টেড হতে পারে ভাইরাস দিয়ে। ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে ফেলতে পারে। তাহলে অবশ্যই কী হবে, ভাইরাস অনেক ছোট হবে ব্যাকটেরিয়া থেকে। নেক্সট আমরা লিখতে পারি ভাইরাসেস ডু নট হ্যাভ সেল মেমব্রেন্স। তারপর আমরা লিখতে পারি ভাইরাসেস ডু নট কন্টেইন ফ্লাজেলাম। তাহলে আমরা যে লিস্টটা দেখলাম সেখান থেকে যে কোনো 3টা আমরা লিখে দিলেই এখানে 3 মার্কস পেয়ে যাচ্ছি। দ্য ডায়াগ্রাম শোজ পার্ট অফ আ ফুড ওয়েব ফ্রম অ্যান ইকোসিস্টেম। দেখো এখানে একটা ফুড ওয়েব দেওয়া আছে। ফুড ওয়েব আমরা জানি অনেকগুলো ফুড চেইনের একটা কম্বিনেশনকে ফুড ওয়েব বলে। আমাদের কোশ্চেনে কি বলছে একবার পড়ে ফেলি চলো। ইউজিং দি ইনফরমেশন ইন দ্য ফুড ওয়েব ড্র আ ফুড চেইন দ্যাট কন্টেন্স 5 ট্রফিক লেভেলস অ্যান্ড ইনক্লুডস দ্য বার্ডস। তাহলে আমাদের একটা ফুড চেইন আঁকতে হবে যেখানে 5টা ট্রফিক লেভেল থাকবে আর যেটার মধ্যে বার্ড থাকতে হবে। তাহলে এটা আমরা কয়েকটা ওয়েতেই করতে পারি। দেখো
প্লান্টস, তারপর ওয়ার্মস, স্মল আর্থ্রোপোডস, লার্জ আর্থ্রোপোডস, বার্ডস এভাবে করতে পারি। অথবা অন্যভাবে দেখো কীভাবে করতে পারি, বার্ডস, লার্জ আর্থ্রোপোডস, স্মল আর্থ্রোপোডস, ফানজাই আর ডেড প্লান্ট। অথবা বার্ডস, লার্জ আর্থ্রোপোডস, তারপর হচ্ছে ওয়ার্মস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া। এখানেও 5টা হয়ে গেল। তো এরকম যে কোনো একটা ফুড চেন আমাদের লিখে দিলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা একটা ফুড চেন লিখে ফেলি। প্রথমত আমরা প্লান্টস দিয়ে স্টার্ট করি। প্লান্টস থেকে আমাদের যাবে ওয়ার্মস দ্যাট ইট রুটস, এর পরের লেভেলটা হবে আমাদের স্মল আর্থ্রোপোডস, এরপর হচ্ছে লার্জ আর্থ্রোপোডস, আর সবার লাস্টে আমাদের এর পরের লেভেলটা দেখো বার্ডস। এই যে এখানে আমাদের এরপরে হচ্ছে বার্ডস। তাহলে এখানে কিন্তু আমাদের 5টা ট্রফিক লেভেল হয়ে গেল, আর আমাদের বার্ডস সাথে চলে আসলো। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, অ্যারোর ডিরেকশনটা। প্লান্টসকে কনজিউম করছে হচ্ছে ওয়ার্মস, তাহলে আমরা প্লান্টস থেকে ওয়ার্মসের দিকে অ্যারোটা দিব, ওয়ার্মসের থেকে প্লান্টসের দিকে কিন্তু দিব না। তাহলে কিন্তু আমাদের এখানে একটা মার্কস চলে যাবে যদি আমরা অ্যারো একটাও ভুল দিই। ডেসক্রাইব হাউ দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড ফানজাই অবটেন এনার্জি ফ্রম অর্গানিক ম্যাটার। আমরা জানি ব্যাকটেরিয়া ফানজাই হচ্ছে স্যাপ্রোট্রফিক নিউট্রিশন ইউজ করে, যেটা হচ্ছে আমাদের একটা ডাইজেস্টিভ এনজাইম রিলিজ করে দেয় অর্গানিক ম্যাটারের উপর, যেটা এটাকে ডাইজেস্ট করে ফেলে, দেন সেটা অ্যাবজর্ব করে রেসপায়ার করে তারা। আর এই জিনিসটাকে বলা হচ্ছে স্যাপ্রোট্রফিক নিউট্রিশন। তাহলে চলো সেটা আমরা লিখে ফেলি। দে রিলিজ ডাইজেস্টিভ এনজাইম আউটসাইড দেয়ার বডি অন দি অর্গানিক ম্যাটার অ্যান্ড দেন অ্যাবজর্ব দ্য নিউট্রিশন অ্যান্ড রেসপায়ার। দিস ইজ কল্ড স্যাপ্রোট্রফিক নিউট্রিশন। তাহলে এইটুকু লিখলে কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাচ্ছি। এ পেস্টিসাইড গেটস ইনটু দিস ইকোসিস্টেম। দ্য পেস্টিসাইড kills small and large arthropods. Explain how this affects the population of birds and the population of worms that eat roots. তাহলে আমাদের কোশ্চেনে বলছে কি, একটা পেস্টিসাইড ইউজ করার কারণে লার্জ আর্থ্রোপোডস কমে যাচ্ছে আর স্মল আর্থ্রোপোডস, এই দুইটা আর্থ্রোপোডসই কমে যাচ্ছে, দুই টাইপ অফ আর্থ্রোপোডসে। এখন আমাদের এটার কারণে এক্সপ্লেইন করতে বলেছে ওয়ার্মসের পপুলেশন কি হবে আর বার্ডসের পপুলেশন কি হবে। এখানে একটা কি পয়েন্ট হচ্ছে এক্সপ্লেইন। তাহলে আমরা বুঝতেছি, দেখো স্মল আর্থ্রোপোডস কনজিউম করছিল ওয়ার্মসগুলোকে, তাহলে যদি স্মল আর্থ্রোপোডস কমে যায় তাহলে কি ওয়ার্মসের প্রেডিটরস কমে যাবে, তাই ওয়ার্মসের সংখ্যা কিন্তু বেড়ে যাবে যেহেতু ওদেরকে কম খাচ্ছে এখন। আবার লার্জ আর্থ্রোপোডস কমে গেলে বার্ডের কিন্তু একমাত্র খাবার আমরা এই ফুড চেইন থেকে দেখতে পাচ্ছি লার্জ আর্থ্রোপোডস, তাহলে এগুলো যদি কমে যায় তখন কিন্তু বার্ডসের খাবার কমে যাবে, তাই বার্ডসের সংখ্যাটা কমে যাবে। তাহলে এই পুরো জিনিসটা আমাদেরকে এক্সপ্লেন করে লিখে ফেলতে হবে। শুধু যদি আমরা এটার সংখ্যা বেড়ে যাবে না কমে যাবে আর এটা বেড়ে যাবে না কমে যাবে লিখি, তাহলে কিন্তু আমরা এখানে ফুল মার্কস কোনোভাবেই পাবো না, যেহেতু এটা একটা এক্সপ্লেন টাইপ কোশ্চেন। অ্যাজ স্মল আর্থ্রোপোডস আর predators of worms decrease in their number will increase the population of worms. As large arthropods are the main food source for birds, decreasing their number will also decrease the number of birds. তাহলে এটা লিখলে কিন্তু আমাদের এক্সপ্লেনটা হয়ে যাবে আর আমরা 3 মার্কস পেয়ে যাব। Scientists use 3 different traps to collect some soil animals. These traps are basket trap, pitfall trap, and cul-de-sac trap. The number of animals collected by each trap are counted each day. The animals collected are classified into 3 types: springtails, mites, and large arthropods. The graph shows the scientist result. তাহলে রেজাল্টটা দেখো, আমাদের ওয়াই এক্সিসে দেওয়া আছে হচ্ছে মিন নাম্বার অফ অ্যানিমালস কালেক্টেড ইচ ডে, আর হরিজন্টাল যে এক্সিসটা সেখানে দেওয়া আছে হচ্ছে আমাদের দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস। তাহলে আমরা দেখছি, দেখো বি হচ্ছে আমাদের বাস্কেট ট্র্যাপ, পি হচ্ছে পিটফল ট্র্যাপ, আর সি হচ্ছে কালডিসেক ট্র্যাপ। এখান থেকে এই স্প্রিংটেল সবচেয়ে বেশি কালেক্ট হয়েছে কি দিয়ে, বি দিয়ে, আর কালডিসেক দিয়ে হচ্ছে এর পরেই, আর সবচেয়ে কম কালেক্ট হয়েছে হচ্ছে পিটফল ট্র্যাপ দিয়ে। তো এরকমভাবে আমরা ডাটাটা অ্যানালাইসিস করতে পারবো, কিন্তু এর আগে চলো আমরা কোশ্চেনটা পড়ে ফেলি। Discuss the number of each animal type collected by 3 traps. Refer to scientist results in your answer. তাহলে আমাদের ডিসকাস করতে হবে নাম্বার অফ ইচ অ্যানিমাল টাইপ কালেক্টেড বাই 3 ট্র্যাপস। তাহলে আমরা এই ডিসকাস কোশ্চেনটাতে কিছু বই থেকে মুখস্থ না করেও শুধু ডাটাটা অ্যানালাইসিস করে অনেক কিছু লিখতে পারবো। তাহলে চলো দেখি আমরা কি কি অ্যানালাইসিস করতে পারছি। এখানে আমরা দেখছি, দেখো সবগুলোতে যদি আমরা খেয়াল করি, এই পিটফল যে ট্র্যাপটা আছে সেটা কিন্তু সবচেয়ে লিস্ট এফেক্টিভ সবগুলোর মধ্যে। তাহলে এইটা আমাদের একটা পয়েন্ট, লিস্ট এফেক্টিভ সবগুলোর মধ্যে কোনটা, সেটা হচ্ছে পিটফল। এরপর আমরা কি দেখছি, দেখো সবচেয়ে বেশি এফেক্টিভ কোনটা, স্প্রিংটেলসের ক্ষেত্রে সবচেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে বি, মাইটসের ক্ষেত্রে সবচেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে সি, লার্জ আর্থ্রোপোডসের ক্ষেত্রে বেশি এফেক্টিভ সি। তাহলে ওভারঅল বেশি এফেক্টিভ কোনটা আমাদের, সি বা কালডিসেক ট্র্যাপ। তাহলে মোস্ট এফেক্টিভ হচ্ছে আমাদের কালডিসেক। আবার
আমরা যদি খেয়াল করি দেখো লার্জ আর্থ্রোপোডসের সংখ্যা কিন্তু সবচেয়ে কম ধরা পড়ার সবগুলোতেই। তার মানে আমরা অ্যাজিউম করতে পারি যে সয়েলের মধ্যে লার্জ আর্থ্রোপোডস সবচেয়ে কম আছে। আবার আমরা কি দেখছি দেখো স্প্রিংটেলসের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে বাস্কেট ট্র্যাপ। তাহলে বেস্ট ফর স্প্রিংটেল হচ্ছে বাস্কেট ট্র্যাপ। আবার বেস্ট ফর মাইটস হচ্ছে কাল্ডিসেক ট্র্যাপ। আবার বেস্ট ফর লার্জ আর্থ্রোপোডস হচ্ছে কাল্ডিসেক। আরও পয়েন্টস কিছু আমরা দেখতে পারি, যেমন ওভারঅল দেখো সবচেয়ে বেশি নাম্বার কোনটার, মাইটসের কিন্তু সবচেয়ে বেশি নাম্বার। কেন? কারণ হইতে পারে যে সয়েলের মধ্যে মাইটস সবচেয়ে বেশি আছে, তাহলে মোস্ট মাইটস কালেক্টেড। এরকমভাবে আমরা আরও ডাটা অ্যানালিসিস করে অনেকগুলো পয়েন্ট পাবো। এখান থেকে আমরা 5টার বেশি পয়েন্ট লেখার চেষ্টা করব। যদিও আমাদের এখানে 5 মার্ক, কিন্তু অনেকগুলো আনসারের জন্য বা অনেকগুলো পয়েন্ট যেটা আমাকে ডিফারেন্ট পয়েন্ট আমরা ভাবছি সেটার জন্য কিন্তু একই পয়েন্ট থাকতে পারে মার্ক স্কিমে। তাই আমরা চেষ্টা করব যতগুলো পয়েন্ট আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি সবগুলোই আমরা লিখে দেওয়ার। তাহলে চলো আমরা এই পয়েন্টগুলো সুন্দর করে ডিসক্রাইব করে লিখে ফেলি। দ্য মোস্ট কালেক্টেড অ্যানিমাল টাইপ ইজ mites as they may have the biggest number in soil. তারপর আমরা লিখতে পারি the cul-de-sac trap is the most successful overall. The pitfall trap is the least successful overall. আমরা আরও লিখতে পারি দেখো springtails বেস্ট কালেক্ট করেছে basket trap. Best for springtails is the basket trap as they collected the most. দেখো আমরা আরও লিখতে পারি লার্জ আর্থ্রোপোডসের ক্ষেত্রে সবাই মোটামুটি একই রকম সাকসেসফুল বা সবার কালেকশন রেট মোটামুটি সেম। ফর লার্জ আর্থ্রোপোডস অল দ্য ট্র্যাপস কালেক্টেড অলমোস্ট সেম নাম্বার অফ অ্যানিমালস। তাহলে এইটুকু লিখলে কিন্তু আমাদের 5 মার্কস চলে আসছে। তো তোমাদের মাথায় যে পয়েন্টগুলো আসবে এই ডাটাটা অ্যানালাইসিস করে সেই সবগুলো পয়েন্ট কিন্তু তোমরা এখানে লিখে দিবে। দ্য ডায়াগ্রাম শোজ আ প্লান্ট সেল উইথ সাম স্ট্রাকচারস লেভেলড। দেখো এখানে স্ট্রাকচারগুলো যদি আমরা দেখি, এটা কি হবে, ইউটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, পিটা কি, পিটা হচ্ছে আমাদের এটা ক্লোরোপ্লাস্ট। আমরা এটা শেপটা দেখে বুঝছি এটা কি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে যদি খেয়াল করো এরকম সার্কেল 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 অনেকগুলো শেপ থাকে। আরটা কি, এটা আমাদের হচ্ছে রাইবোজোম। কিউ কি হবে, কি হচ্ছে আমাদের সেল মেমব্রেন। এস কি হবে, যেহেতু সেল মেমব্রেনের বাইরে এটা হবে আমাদের সেল ওয়াল, আর যেহেতু এটা একটা প্লান্ট সেল অবশ্যই এটাতে সেল ওয়াল থাকবে। এরপর টিটা কি হবে, এই লার্জেস্ট অর্গানেলটা এটা আমাদের ভ্যাকিউল হবে। এবার আমাদের কোশ্চেন বলছে হুইচ স্ট্রাকচার ইজ দ্য সেল ভ্যাকিউল। সেল ভ্যাকিউল কোনটা, টি। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে ডি। হুইচ স্ট্রাকচার ইজ দ্য সাইট ফর ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিসের সাইট কোনটা আমরা জানি, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তার মানে সেটা হচ্ছে পি। হুইচ স্ট্রাকচার ইজ দ্য সেল ওয়াল। সেল ওয়াল কোনটা এখান থেকে আমাদের সবচেয়ে বাইরের স্ট্রাকচার বা এসটা। স্ট্রাকচার ইউ ইজ দ্য সাইট অফ ফটোসিনথেসিস ইন দ্য সেল। হোয়াট ইজ দ্য নেম অফ স্ট্রাকচার ইউ। তাহলে যেই অর্গানেলটা ফটোসিনথেসিস করে সেটার নাম হচ্ছে আমরা জানি রাইবোজোম। এ সেল ইজ শেপড লাইক আ কিউব। ইচ সাইড হ্যাজ আ লেন্থ অফ 0.053 millimeters. Calculate the surface area to volume ratio of this cell. Give your answer in the form n:1. তাহলে সারফেস এরিয়ার সাথে ভলিউম রেশিও আমাদেরকে দিতে বলেছে। তাহলে এটার সারফেস এরিয়া কত হবে, যেহেতু এটা একটা কিউব, কিউবের আমরা জানি যে সেম শেপের 6টা টোটাল সারফেস থাকে। তাহলে এই একটার লেন্থ যদি 0.053 হয় তাহলে একটা সাইডের লেন্থ হবে 0.053 স্কোয়ার্ড। তাহলে এরকম 6টার লেন্থ হবে ইন্টু 6। আর ভলিউম আমরা জানি 1 সাইড কিউব। তাহলে চলো আমরা লিখে ফেলি, সারফেস এরিয়া হচ্ছে 6 টাইমস 0.053 স্কোয়ার্ড বাই ভলিউম রেশিও বাই এটা হচ্ছে আমাদের সারফেস এরিয়া, আর আমাদের ভলিউম কি হবে 0.053 কিউবড। তাহলে চলো এটা আমরা ক্যালকুলেট করে ফেলি। 6 টাইমস 0.053 স্কোয়ার্ড, এটা আমাদের আসা হচ্ছে 0.016854 ইস টু ভলিউমটা যদি আমরা ক্যালকুলেট করি 0.053 কিউব, এটা ভ্যালু আমাদের আসা হচ্ছে খুবই ছোট একটা নাম্বার। তো বেস্ট ওয়ে হচ্ছে আমাদের এগুলোকে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট না করে, এটা হচ্ছে 0.000148877, এটাকে আমরা এভাবে ক্যালকুলেট না করে বেস্ট ওয়ে হচ্ছে আমরা এখানে ভ্যালু না লিখে আমরা যদি ডিরেক্ট সারফেস এরিয়া বাই ভলিউম করে দেই, তার মানে 6 টাইমস 0.5053 স্কোয়ার্ড বাই 0.053 কিউব, এটাই আমরা ক্যালকুলেটরের ভ্যালুটা যদি দিয়ে দিই তাহলে আমাদের রেশিওটা চলে আসবে 6 টাইমস
0.053 স্কোয়ার্ড বাই 0.053 কিউব, তাহলে আমাদের 6000 বাই 53 আসে। কিন্তু আমাদেরকে আনসারটা দিতে বলেছে n:1, তাহলে দুইটাকে আমাদের 6053 দুইটাকেই 53 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমরা 53টা 1 হয়ে যাবে আর 6000টা অন্য একটা নাম্বার হয়ে যাবে। তাহলে 1 আর 6000কে যদি আমরা 53 দিয়ে ডিভাইড করি, আমাদের ভ্যালুটা আসে হচ্ছে 113। তাহলে আমাদের আনসারটা হবে 113:1, 113:1। Animal cells, unlike plant cells, do not have a cell wall. Explain how this difference affects red blood cell when placed in distilled water. Distilled water যদি আমাদের red blood cell রাখে তাহলে সেটা কি হবে, বাইরে থেকে সেলের মধ্যে পানিটা ঢুকবে, ঢোকার পর সেলটা সোয়েল করতে করতে বার্স্ট করতে পারে যেহেতু কোনো সেল নেই। তাহলে চলো এটাকে আমরা লিখে ফেলি এক্সপ্লেন করে। Water will enter the cell by osmosis from high water potential outside to low water potential inside. This will cause the cell to swell and burst. তাহলে এটা লিখলে কিন্তু আমরা 3 মার্কস পেয়ে যাচ্ছি। নেক্সট পার্টে কি বলছে দেখো, explain how this difference affects red blood cell when placed in a concentrated salt solution. তাহলে concentrated salt solution রাখলে কি হবে, রিভার্সটা হবে, ভিতর থেকে বাইরে হচ্ছে অসমোসিসের মাধ্যমে পানিটা যাবে, কারণ ভিতর হচ্ছে তখন হায়ার ওয়াটার পোটেনশিয়াল, বাইরে হচ্ছে লোয়ার ওয়াটার পোটেনশিয়াল, আর এর জন্য কি হবে, আস্তে আস্তে সেলটা কোলাপস করে যাবে। তাহলে চলো সেটা লিখে ফেলি আমরা। Water will leave the cell through osmosis from higher water potential inside to lower water potential outside. This will cause the cell to collapse. এই কোশ্চেনগুলোতে খেয়াল রাখতে হবে, অবশ্যই তোমরা এই অসমোসিস ওয়ার্ডটা ঠিকভাবে ইউজ করবে, এটাতেও আর এর আগেরটাতেও। এই অসমোসিস বাই অসমোসিস যদি না লেখো তাহলে কিন্তু এখানে এই 1 মার্কসটা পাবে না। তাহলে এটা খেয়াল করে আমরা এটাকে লিখে ফেলবো, তাহলেই আমরা এখানে ফুল মার্কস পেয়ে যাচ্ছি। The diagram shows a human reflex response to touching a hot object. Some of the structures in the reflex are labeled. Give the name of this reflex response. তাহলে এখানে আমরা দেখছি কি একটা হট অবজেক্টকে একটা হাত টাচ করার পর হাতটা সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে এই ধরনের রেসপন্সকে আমরা কি বলি, এই ধরনের রেসপন্সকে আমরা বলি ইনভলেন্টারি রেসপন্স বা সাবকনশিয়াস রেসপন্স। তাহলে চলো আনসারটা লিখে ফেলি, involuntary response. Draw an arrow on the diagram to show the direction of the nerve impulse at point X. Point X এ এই নার্ভ ইম্পালসের ডিরেকশন শো করতে হবে। তাহলে ফিঙ্গার থেকে আমাদের সিএনএস থেকে ট্রাভেল করছে, আর এরপর কি এখান থেকে প্রসেস হয়ে আমাদের, এটা যেহেতু একটা রিলে নিউরন, এখান থেকে প্রসেস হয়ে এই মোটর নিউরন দিয়ে আমাদের মাসেলে সিগন্যাল যাচ্ছে। তাহলে এদিকে ডিরেকশনটা কোথায় হবে, অবশ্যই এই ডিরেকশনে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। উইচ স্ট্রাকচার ডিটেক্টস দ্য স্টিমুলাস, যে স্টিমুলাসটা যেটা হচ্ছে হট অবজেক্টটা সেটা ডিটেক্ট করছে কোন স্ট্রাকচার, এই ই স্ট্রাকচার বা এই নার্ভসটা। তাহলে চলো আমরা এটা মার্ক করে ফেলি ই। হুইচ স্ট্রাকচার ইজ দ্য মোটর নিউরন, মোটর নিউরন কোনটা, আমাদের এই ফার্স্ট পার্ট যেটা ডিরেক্ট করছে এখান থেকে হচ্ছে আমাদের এটা সেন্সরি নিউরন, এটা হচ্ছে সেন্সরি নিউরন, এটা হচ্ছে আমাদের রিলে নিউরন সিএনএস এর মধ্যে, আর এইটা কি হবে আমাদের যেটা দিয়ে রেসপন্স আসছে মাসেলে, এটা হচ্ছে আমাদের মোটর নিউরন। তাহলে আমাদের আইটা হচ্ছে মোটর নিউরন। তাহলে আমরা মার্ক করে ফেলি, চলো আই। আ নিউরন ইজ 1.10 meters in length. The speed of the nerve impulse is in this neuron is 120 meters per second. Calculate the time in seconds for the impulse to pass along the neuron. Give your answer in standard form. তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমাদের নিউরনের লেন্থ দেওয়া আছে আর স্পিড দেওয়া আছে, কতটুকু টাইম লাগবে ইন সেকেন্ডস সেটা বের করতে হবে, আর আনসারটা স্ট্যান্ডার্ড ফর্মে দিতে হবে। তাহলে আমাদের টাইম ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। আমরা স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইমকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে আমাদের ডিস্টেন্স হচ্ছে 1.10 মিটার বাই স্পিড হচ্ছে 120 মিটার। তাহলে এটা আমরা ক্যালকুলেটরে দিয়ে ভ্যালুটা বের করে ফেলি, চলো 1.10 বাই 120, তাহলে আমাদের ভ্যালুটা আসবে 9.16, বা এটাকে আমরা লিখতে পারি 9.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 9.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। অবশ্যই আনসারটা স্ট্যান্ডার্ড ফর্মে দিতে হবে, 9.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। নেক্সট পার্টে বলছে describe how nerve impulses passes from neuron to neuron in reflex arc. এই যে আমাদের রিফ্লেক্স আর্কটা, এই রিফ্লেক্স আর্কের মধ্যে একটা নিউরন থেকে অন্য নিউরনের নার্ভ ইম্পালসটা কীভাবে যায়। তো আমরা জানি এই গ্যাপগুলোকে আমরা সিনাপসিস বলি, এটার মধ্যে এক ধরনের কেমিক্যাল থাকে যেটাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার, সেটার মাধ্যমে ডিফিউশন হয়ে একটা নার্ভ থেকে অন্য নার্ভে আমাদের নার্ভ ইম্পালসগুলো যায়। তাহলে এটা আমরা লিখে দিই, চলো নার্ভ ইম্পালসেস passes
through synapses using chemicals called neurotransmitters by diffusion. এটা লিখলে আমাদের এই আনসারটা কমপ্লিট হয়ে যাবে। পার্ট সিতে বলছে পেইন হ্যাজ আ সার্ভাইভাল ফাংশন। ইফ আ পার্সন ড্যামেজেস দেয়ার অ্যাঙ্কেল দে সেন্স পেইন। এক্সপ্লেন হাউ সেন্সিং পেইন বেনিফিটস অ্যান অর্গানিজম। তাহলে পেইন সেন্স করাটা একটা মানুষকে কীভাবে বা একটা অর্গানিজমকে কীভাবে বেনিফিট করতে পারে। আমরা জানি আমরা যখন কোনো একটা কারণে একটা পেইন সেন্স করি আমরা ওই ইনসিডেন্সটাকে অ্যাভয়েড করার ট্রাই করি আর ফিউচারে ওইটাকে অ্যাভয়েড করার জন্য মেন্টালি ট্রেন্ড হয়ে যাই। আর আমরা তখন কী করি আমরা রেস্টে চলে যাই। যেমন আমাদের অ্যাঙ্কেলে যদি পেন হয় তাহলে আমরা কী করব, হয়তো হাঁটা বন্ধ করে দিব, রেস্টে যাব, এটাকে রিকভার করার চান্স দিব। তাহলে এটাই লিখে ফেলে আমরা। চলো, সেন্সিং পেইন উইল কজ দেম টু স্টপ ওয়াকিং অ্যান্ড টেক রেস্ট। এই অ্যান্সারের ক্ষেত্রে আমাদের এখানে ওয়াকিং আসতেছে, কারণ এখানে যেহেতু অ্যাঙ্কেলে পেন পাওয়ার কথাটা বলা হয়েছে। যদি অন্য কোশ্চেনে একটু সিচুয়েশনটা অন্যরকম দিত তাহলে কিন্তু আমরা এখানে ওয়াকিং লিখতাম না, যেই ইনসিডেন্সটাতে সে পেইনটা পাচ্ছে সেটাই লিখতাম। দিস উইল হেল্প দেম টু রিকভার অ্যান্ড অ্যাভয়েড সিমিলার সিচুয়েশনস ইন দ্য ফিউচার। তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। সাম মেডিসিনস আর ইউজড টু রিডিউস পেইন। দিস মেডিসিনস ওয়ার্ক বাই প্রিভেন্টিং কমিউনিকেশন between the injured ankle and the brain. Explain which component of the nervous system may be affected by these medicines. Explain করতে বলেছে আমাদের নার্ভাস সিস্টেমের কোন কোন কম্পোনেন্টগুলো এফেক্ট হতে পারে এই পেইন কিলার্স বা পেইন কমানোর মেডিসিনসগুলো দিয়ে। এটা আমাদেরকে কি বলে দিয়েছে, এটা কীভাবে কাজ করে? বাই প্রিভেন্টিং কমিউনিকেশন বিটুইন ইনজুর্ড অ্যাঙ্কেল অ্যান্ড ব্রেন। আমাদের অ্যাঙ্কেলে পেইনটা হওয়ার কারণে এই অ্যাঙ্কেল থেকে কি করছে, ইম্পালস জেনারেট হচ্ছে। ইম্পালসটা সেন্সরি নিউরন দিয়ে ট্রাভেল করছে কোথায়? সিএনএসে। আর সিএনএসে কীভাবে যাচ্ছে? সিনাপসেসের মাধ্যমে আমাদের রিলে নিউরনে যাচ্ছে, দেন রিলে নিউরনগুলোর মধ্যে আবার সিনাপসেস দিয়ে ট্রান্সফার হচ্ছে। তাহলে এটা কীভাবে কাজ করতে পারে? এই ইম্পালসেস জেনারেট করা হয়তো কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, আবার কি করতে পারে এই সিনাপসেসগুলো হয়তো বা ব্লক করে দেয়। তাহলে কি হবে না, আর এই পেইনের যে সিগন্যালটা সেটা আর সিএনএসে ট্রান্সফার হবে না, তাহলে আমাদের যে পেইনের সেন্সেশন সেটাও হবে না। তাহলে চলো আমরা লিখে ফেলি এটাকে। The detection of the pain by the receptor is prevented. It might also cause to generate a lower rate of impulse. The synapses might also be blocked so that fewer impulses could be passed to relay neurons through the sensory neurons. অবশ্যই এগুলো আনসার করার সময় তোমরা একটু গুছিয়ে লেখার চেষ্টা করবে যাতে তোমাদের সেন্টেন্সগুলো অবশ্যই মিনিংফুল হয়। Red blood cells and white blood cells are two components found in human blood. State two other components of human blood. তাহলে আমরা জানি যে অন্য কি কম্পোনেন্ট থাকে, সেগুলো হচ্ছে প্ল্যাটিলেটস অ্যান্ড প্লাজমা। প্ল্যাটিলেটস অ্যান্ড প্লাজমা। Some white blood cells destroy pathogens. The diagram shows 4 stages in this process. Describe what is happening in each of this process. তাহলে আমাদেরকে ডিসক্রাইব করতে বলেছে ইন ইচ স্টেজ অফ দ্য প্রসেস কি হচ্ছে। তাহলে ফার্স্ট স্টেজে কি হচ্ছে, আমাদের ব্যাকটেরিয়াটা এনগালফ হচ্ছে। সেকেন্ড স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরোপুরি ইনগালফ হলো। থার্ড স্টেজে কি হচ্ছে দেখো, এটাকে ব্রেকডাউন করা হচ্ছে বাই ডাইজেস্টিং। আর ফোর্থ স্টেজে এই ডাইজেস্টেড পার্টসটাকে কি করা হচ্ছে, এক্সক্রিট করা হচ্ছে এই সেলটা থেকে, হোয়াইট ব্লাড সেলটা থেকে আমাদের। তাহলে চলো এই স্টেপগুলো আমরা লিখে ফেলি। ইন স্টেজ 1 and 2 দ্য ফ্যাগোসাইট ইজ এনগালফিং দি প্যাথোজেন। ইন স্টেজ 3 enzymes are digesting the pathogen, and in stage 4 the products from digestion is being expelled from the phagocyte. অবশ্যই বইয়ের তোমাদের যে রিলেটেড টপিকগুলো আছে সেগুলো রিভাইজ করে রাখবে, অথবা এই ধরনের আনসারগুলো কিন্তু করতে তোমাদের অনেক ডিফিকাল্টি ফেস করতে হবে। The picture shows a human red blood cell. The actual diameter of this human red blood cell is 8.1 micrometer. তাহলে এটার অ্যাকচুয়াল যে ডায়ামিটার আছে সেই ডায়ামিটারটা যদি দেওয়া হয় সেটা অ্যাবাউট কত, 8.1 মাইক্রোমিটার। ডিটারমাইন দ্য ম্যাগনিফিকেশন অফ দিস পিকচার। 1 মিলিমিটার ইকুয়ালস টু 1000 মাইক্রোমিটার আমাদের একটা স্কেলটা দেওয়া আছে, আর আমাদেরকে বলা হয়েছে যে ম্যাগনিফিকেশন এটাকে করা হয়েছে সেটা মেজার করতে। তাহলে প্রথমে আমাদেরকে এই ডায়ামিটারটা স্কেল দিয়ে মেজার করে নিতে হবে। আমরা যদি এটাকে স্কেল দিয়ে মেজার করি অ্যাবাউট 56 মিলিমিটার্সের মতো আমাদের স্কেল দিয়ে মেজার করলে ভ্যালুটা আসে। তাহলে দেখো আমরা কি করব, আমাদের যেহেতু আমরা এখানে লেন্থটা কত পেয়েছি ডায়াগ্রামে 56 মিলিমিটার, যেটার অর্থ হচ্ছে এটা মাইক্রোমিটারে যদি আমরা কনভার্ট করি 56 টাইমস 1000 মাইক্রোমিটার, যেটা হচ্ছে আমাদের 56,000 মাইক্রোমিটার। তাহলে আমাদের স্কেলটা কত হবে, এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামে যে স্কেলটা আছে
ইমেজে যে স্কেলটা আছে ডিভাইড করবো আমরা অরিজিনাল যে আমাদের স্কেলটা আছে সেটা দিয়ে। তাহলে কত আসবে 56,000 ডিভাইডেড বাই 8.1। দুইটাই অবশ্যই আমাদের সেম ইউনিটে থাকতে হবে। এটা আমাদের মাইক্রোমিটার আছে, এটাও আমাদের মাইক্রোমিটার আছে। আর যদি এটাকে আমরা মিলিমিটারে বা সেন্টিমিটারে রাখতাম তাহলে এটাও আমাদেরকে কনভার্ট করে নিতে হইতো ডিভাইড করে। এবার আমরা এটাকে ক্যালকুলেট করে ফেলি, চলো। 56,000 বাই 8.1, তাহলে আমাদের ভ্যালুটা আসে 6913, 6913.58। তাহলে এটাকে আমরা লিখতে পারি 6900 টাইমস ম্যাগনিফিকেশন, তাহলে 6900, তাহলে অ্যাবাউট 7000 টাইমস ম্যাগনিফাই করা হয়েছে আমাদের এই ডায়াগ্রামটাকে। পার্ট 2তে বলা হচ্ছে পেশেন্ট উইথ রিডিউসড নাম্বার অফ রেড ব্লাড সেলস আর ডেসক্রাইবড অ্যাজ অ্যানিমিক। In an investigation, scientists measured the percentage oxygen saturation of the blood and the rate of tissue deoxygenation. The rate of tissue deoxygenation is a measure of how fast oxygen is lost from the tissues. They use 4 groups of patient: non-anemic patient with normal blood flow, anemic patient with normal blood flow, non-anemic patient with slow blood flow, or anemic patient with slow blood flow. The table shows the scientist result. তাহলে এখানে দেখো টেবিলে আমরা দেখতে পাচ্ছি কি পেশেন্ট গ্রুপ আছে নর্মাল ব্লাড ফ্লোর একটা, আর একটা হচ্ছে আমাদের স্লো ব্লাড ফ্লোর। আর নর্মাল ব্লাড ফ্লোর ক্ষেত্রে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নন অ্যানিমিক আর একটা হচ্ছে অ্যানিমিক। তার মানে যাদের অ্যানিমিক তাদের রেড ব্লাড সেল হচ্ছে কম। এখন আমরা ফার্স্টে যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে পেশেন্ট নাম্বার। তাহলে এই নাম্বার অফ পেশেন্ট থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি, দেখো এই অ্যানিমিক স্পেশালি স্লো ব্লাড ফ্লোর অ্যানিমিকের নাম্বার অফ পেশেন্ট কিন্তু অনেক কম নেওয়া হয়েছে আমাদের এই রিসার্চে। তাহলে এই ডাটাটা কিন্তু আমাদের বেশি একটা রিলায়েবল হবে না। এবার আমরা চলো ভ্যালুগুলো দেখে ফেলি। নর্মাল ব্লাড ফ্লোর ক্ষেত্রে নন অ্যানিমিক পেশেন্টদের মিন পার্সেন্টেজ অক্সিজেন স্যাচুরেশন ছিল 81%, অ্যানিমিকদের 76%। তাহলে নর্মাল ব্লাড ফ্লোতে অ্যানিমিকদের মিন পার্সেন্টেজ অক্সিজেন হচ্ছে কম। স্লো ব্লাড ফ্লোর ক্ষেত্রেও আমাদের এই জিনিসটা ট্রু, নন অ্যানিমিক থেকে অ্যানিমিকের মিন পার্সেন্টেজ অক্সিজেন হচ্ছে কম। কিন্তু যদি আমরা দেখো খেয়াল করি এই ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা হচ্ছে 5%, আর এই ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা হচ্ছে 9%। তার মানে দুইটাই যদি কমও হয় স্লো ব্লাড ফ্লোর ক্ষেত্রে কিন্তু এই ডিফারেন্সটা বেশি। আর কি দেখতে পাচ্ছি আমরা, মিন রেট অফ টিস্যু ডিঅক্সিজেনেশন ইন পার্সেন্টেজ পার মিনিট, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 20। এক্ষেত্রে আমাদের মিন রেট অফ টিস্যু ডিঅক্সিজেন হচ্ছে নন অ্যানিমিকের ক্ষেত্রে কম, অ্যানিমিকের ক্ষেত্রে বেশি। এখানেও আমাদের নন অ্যানিমিকের ক্ষেত্রে কম, অ্যানিমিকের ক্ষেত্রে বেশি। এবার আমরা চলো কোশ্চেনটা পড়ে ফেলি। আমাদের কোশ্চেনে কি বলছে, ডিসকাস দ্য রিলেশনশিপস বিটুইন অ্যানিমিয়া, ব্লাড ফ্লো, পার্সেন্টেজ অক্সিজেন স্যাচুরেশন অফ ব্লাড অ্যান্ড রেট অফ টিস্যু ডিঅক্সিজেনেশন। ইউ শুড রেফার টু দ্য ডেটা ইন দ্য টেবল অ্যান্ড ইউজ ইউর বায়োলজিক্যাল নলেজ ইন ইউর আনসার। তাহলে আমাদের টেবিলের যে ডেটাটা আছে এটা আমাদেরকে ইউজ করতে হবে, আর আমাদের বায়োলজিক্যাল নলেজ ইউজ করতে হবে, করে আমাদেরকে ডিসক্রাইব করতে হবে। খেয়াল করো এটা হচ্ছে একটা 5 মার্কসের কোশ্চেন, তাহলে আমাদের অ্যাটলিস্ট 5টা ডিফারেন্ট পয়েন্টস থাকতে হবে। তাহলে আমরা যেই পয়েন্টগুলো টেবিল দেখে ডিসকাস করলাম সেই পয়েন্টগুলোই কিন্তু আমরা আনসারে লিখে দিতে পারবো। যে আমাদের দেখো নর্মাল ব্লাড ফ্লোর ক্ষেত্রে নন অ্যানিমিকের হচ্ছে মিন পার্সেন্টেজ অক্সিজেন বেশি আর অ্যানিমিকের হচ্ছে কম। এটার রিজন হিসেবে আমরা কি লিখতে পারি, অ্যানিমিকের হচ্ছে রেড ব্লাড সেল যেহেতু কম, হিমোগ্লোবিন কম থাকবে, তাই কম অক্সিজেন ক্যারি করতে পারবে। তাহলে চলো এই ডাটাগুলো মাথায় রেখে আমরা আনসারটা লিখে ফেলি। এই ধরনের আনসার লেখার ক্ষেত্রে অবশ্যই যত বেশি সম্ভব অ্যানালাইসিস করে নেবে আর যত বেশি সম্ভব পয়েন্টস তোমরা এক্সপ্লেন করে দেবে আনসারটার মধ্যে, তাহলে মার্কস স্কিমের সাথে মিলে যাওয়ার তোমাদের অনেক চান্স বেশি থাকবে। আর অবশ্যই ভ্যালিড লিখবে, রিভার্স আর্গুমেন্ট করতে পারো, কিন্তু অবশ্যই ডাটাটা যাতে তোমার ভ্যালিড ইউজ করো। যেমন এখানে নন অ্যানিমিকের হচ্ছে পার্সেন্টেজ অক্সিজেন স্যাচুরেশন ইন ব্লাড হচ্ছে বেশি, এটাকে আবার কম লিখে দেওয়া যাবে না দেন অ্যানিমিক। ইন নর্মাল ব্লাড ফ্লো মিন অক্সিজেন পার্সেন্টেজ is higher in non-anemic patients than in anemic patients, as there are less hemoglobin in anemic patients to carry oxygen. আবার আমরা কি দেখলাম, অ্যানিমিক যে পেশেন্ট আছে তাদের কিন্তু ডিঅক্সিজেনেশনের রেটটা হচ্ছে ফাস্টার, নর্মাল ব্লাড ফ্লোর ক্ষেত্রেও আবার স্লো ব্লাড ফ্লোর ক্ষেত্রেও। রেট অফ টিস্যু ডিঅক্সিজেশন ইজ ফাস্টার ইন অ্যানিমিক পেশেন্টস দেন ইন নন অ্যানিমিক পেশেন্টস। আরও আমরা লিখতে পারি আমাদের স্টাডিটা যে খুব কম মানুষের উপর করা হয়েছে, দ্য স্টাডি ইজ ডান অন আ ভ্যারি ন্যারো গ্রুপ অফ পিপল। কতজনের উপর করা হয়েছে সেটা আমরা লিখে দিই চলো। স্লো ব্লাড ফ্লো অ্যানিমিক পেশেন্টের মাত্র 10 জন স্যাম্পল নেওয়া হয়েছে। ফর স্লো ব্লাড ফ্লোড অ্যানিমিক পেশেন্টস only
10 people were studied. So the data might not be that reliable as the results can vary depending on age or gender too. তাহলে আমরা এরকম একটা অ্যানালাইসিস আর নিজেদের কিছু নলেজ দিয়ে আমরা লিখে দিলে কিন্তু মার্কসটা পেয়ে যাব। তবে আবার বলছি যে যত বেশি পয়েন্ট তুমি টেবিল থেকে অ্যানালাইসিস করতে পারবা সবগুলো লিখে দেওয়ার চেষ্টা করবা, কারণ অনেক সময় এমন হয়ে যাবে তোমার সেম কথাই অন্যভাবে রিপিট হবে, যেটার জন্য তুমি আসলে 1 মার্কসই পাবা। Many characteristics of pea plants are genetically controlled. One of these characteristics is flower position. Flower position can either be axial or terminal. এগুলো হচ্ছে axial flower position আর এই উপর দিকে হচ্ছে আমাদের terminal flower position. তাহলে আমাদের কোশ্চেনে চলে যাই চলো। In a first cross, scientists crossed pea plants with axial flowers with pea plants with terminal flowers. This first cross produced 1120 offspring plants. All of these offspring plants had axial flowers. সবগুলোরই কি axial flowers হয়েছে। আমাদের এখানে কি কি ক্রস করেছে? axial flowers আর হচ্ছে terminal flowers. এইরকম ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা প্লান্ট যেহেতু আমাদের ক্রস করেছে কিন্তু রেজাল্ট একই এসেছে, তার মানে এই axial ফ্লাওয়ার্সটাই হচ্ছে আমাদের যেই অ্যালিল আছে সেটা হচ্ছে আমাদের ডমিনেন্ট অ্যালিল। ইউজ আ জেনেটিক ডায়াগ্রাম টু শো দি জেনোটাইপস অফ দ্য প্যারেন্ট প্লান্টস, দ্য গ্যামেটস দে প্রডিউস অ্যান্ড দ্য জেনোটাইপস অফ দ্য অফস্প্রিং। তাহলে যে প্যারেন্ট প্লান্ট হবে সেই প্যারেন্ট প্লান্টসদের জেনেটিক্স কেমন হবে? আমাদের যেহেতু এক্সিয়াল ফ্লাওয়ার্স হয়েছে সবগুলো, তার মানে এক্সিয়ালের যেই অ্যালিয়েল সেটা হচ্ছে আমাদের ডমিনেন্ট, আমরা সেটাকে টি ধরতে পারি, যে কোনো একটা ক্যাপিটাল লেটার ধরতে পারি। আর যেটা আমাদের টার্মিনাল ফ্লাওয়ার এটা হচ্ছে আমাদের এক্সিয়াল এর জন্য যেই অ্যালিয়েলটা সেটা, আর যেটা আমাদের টার্মিনাল সেটার জন্য আমরা স্মল টি ধরতে পারি। তাহলে এইরকম ক্ষেত্রে কি হবে? আমাদের এক্সিয়াল ফেনোটাইপ শো করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্যারেন্টসের যেই জেনোটাইপস আছে সেগুলো কি দেখো, আমরা একটা পুনেট স্কোয়ার যদি করে ফেলি, আমাদের টার্মিনালের যে প্যারেন্টটা আছে তাদের অবশ্যই কি হবে? স্মল টি বা দুইটাই রেসেসিভ হইতে হবে। যেহেতু আমরা বুঝতে পারলাম যে এক্সিয়াল যে ক্যারেক্টারিস্টিকটা বা ফেনোটাইপটা সেটা একটা ডমিনেন্ট অ্যালিলের কারণে হয়। আর আমাদের অন্য যে আরেকটা প্যারেন্ট আছে সেটার যে জেনোটাইপ আছে সেটা অবশ্যই আমাদের কি হবে? হোমোজাইগাস হবে। কারণ যদি এখানে হেটারোজাইগাস থাকতো তাহলে কি হইতো? 25% কিন্তু আমাদের রেসেসিভ যেই ফেনোটাইপ সেটাও শো হতো। কিন্তু যেহেতু বলেছে 1120টা অফস্প্রিং সবগুলো এক্সিয়াল, তার মানে শুধু আমাদের ডমিনেন্টটাই শো হয়েছে। তাহলে অবশ্যই প্যারেন্টেরটা কি হবে? একটা প্যারেন্টের হবে আমাদের হোমোজাইগাস ডমিনেন্ট অ্যালিয়েলসগুলো, আর একটা প্যারেন্টের হবে হোমোজাইগাস রেসেসিভ অ্যালিয়েলসগুলো। তাহলে আমাদের দেখো রেজাল্টে কি হবে? টি 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 টি। তাহলে এই কোশ্চেনটার জন্য আমরা কিন্তু এই পুনেট স্কোয়ার থেকে মার্কস পেয়ে যেতে পারি, অথবা আমরা চাইলে এটাকে সুন্দর করে লিখেও দিতে পারি যে জেনোটাইপস অফ প্যারেন্টস টি টি অ্যান্ড টি টি, গ্যামেটস অফ প্যারেন্টস গ্যামেটসগুলো কি হবে? ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি, অ্যান্ড জেনোটাইপস অফ অফস্প্রিংস সেগুলো কি হবে? টি টি। দ্য সায়েন্টিস্ট অ্যালাউড the offspring from the first cross to self-fertilize. This second cross produced 858 second generation plants. 608 of the plants had axial flowers and the other plants had terminal flowers. Calculate the ratio of plants with axial flowers to plants with terminal flowers. Give your answer in the form n:1. তাহলে axial flowers এর সাথে terminal flowers এর রেশিও বের করতে হবে। তাহলে axial flowers আছে কতগুলো? 608টা is to terminal আছে কতগুলো? 858 minus 608। তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি চলো। 858 minus 608 আমাদের আসে হচ্ছে 250। তাহলে আমাদের রেশিও হবে 608 is to 250। তাহলে আমাদের দুই পাশে 250 দিয়ে ডিভাইড করতে হবে। 608 by 250, 2.432 is to 1, 2.432 is to 1, 2.432। Explain why the ratio of plants with axial flowers to plants with terminal flowers is different from expected ratio. এখানে দেখো আমাদের এক্সপেক্টেড রেশিওটা কি হওয়ার কথা ছিল আসলে, যেহেতু আমাদের অফস্প্রিংগুলোকে ক্রস করা হয়েছে সেলফ পলিনেশনের মাধ্যমে, তাহলে আমাদের তাদের গ্যামেটসগুলো ছিল হেটেরোজাইগাস গ্যামেট। তাহলে আমাদের কি আসার কথা? টি 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 টি। তাহলে আমাদের এক্সিয়ালের সাথে আমাদের টার্মিনালের রেশিও হওয়ার কথা 3:1, কিন্তু আমাদের এটা হচ্ছে এক্সপেক্টেড রেশিও। আমাদের রিয়েল রেশিও কত এসেছে? 2.432
বা 2.4:1, একটু কম এসেছে। তাহলে এক্সপ্লেন করতে বলেছে যে কেন আমাদের এরকম কম এসেছে। তাহলে চলো আমরা আনসারটা লিখে ফেলি। দ্য এক্সপেক্টেড রেশিও ওয়াজ 3:1, যেটা আমরা এখানে ক্যালকুলেট করলাম, বাট দ্য ফার্টিলাইজেশন প্রসেস ইজ র্যান্ডম অ্যান্ড দ্য সার্ভাইভাল রেট অফ এক্সিয়াল ফ্লাওয়ার্স মাইট বি লোয়ার দেন দ্যাট অফ টার্মিনাল ফ্লাওয়ার্স। তার মানে হচ্ছে আমাদের কিছু এক্সিয়াল ফ্লাওয়ার্স হয়তোবা মারা গিয়েছে, হয়তোবা বেশি হয়েছিল, কিছু মারা গিয়েছে, এর জন্য হইতে পারে। আর হচ্ছে আমরা জানি যে এখান থেকে কোন গ্যামেটটা সিলেক্ট হবে সেটাও আমাদের র্যান্ডম, এর জন্য এই প্রবাবিলিটির কারণে আমাদের এটা হচ্ছে একটা প্রবাবিলিটি। 75% এক্সিয়াল হবে, 25% টার্মিনাল হবে, এটা হচ্ছে একটা প্রবাবিলিটি। বাট আমরা জানি যে প্রবাবিলিটি করার জন্য অনেক লার্জ স্যাম্পল নিতে হয়, তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে অ্যাকুরেটলি প্রবাবিলিটির কাছাকাছি ভ্যালুগুলো আসে। সায়েন্টিস্ট ওয়ান্ট টু ডিসকভার ইফ প্লান্টস উইথ এক্সিয়াল ফ্লাওয়ার্স প্রডিউস মোর সিডস দেন প্লান্টস উইথ টার্মিনাল ফ্লাওয়ার্স। ডিজাইন অ্যান ইনভেস্টিগেশন to discover whether plants with axial flowers produce more seeds than plants with terminal flowers. Include experimental detail in your answer and write in full sentences. তাহলে এখানে আমাদের বুলেট পয়েন্ট করে করে লিখলে তো হবেই না, আমরা কোনো আনসারে বুলেট পয়েন্ট করে লিখে দিব না, আমরা হচ্ছে অবশ্যই এক্সপ্লেন করে দেবো ফুল সেন্টেন্সেসে। আর এখানে আমাদেরকে কি বলেছে, এখানে আমাদেরকে বলেছে একটা ইনভেস্টিগেশন ডিজাইন করতে, যেখানে করে আমরা দেখতে পারবো যে এক্সিয়াল ফ্লাওয়ার্স কি আসলে বেশি সিড প্রডিউস করে কিনা টার্মিনাল ফ্লাওয়ার্স থেকে। তাহলে বায়োলজির এটাও একটা কমন টাইপ অফ কোয়েশ্চেন, একটা এক্সপেরিমেন্ট তোমাকে ডিজাইন করতে বলবে, সেটা অনেক সময় রেট অফ ফটোসিনথেসিস নিয়ে থাকে আর অন্যান্য জিনিস নিয়ে থাকে, তবে সাধারণত একটা ইনভেস্টিগেশন ডিজাইনের কোয়েশ্চেন আমাদের বায়োলজিতে অবশ্যই আসে। আর এখানে অবশ্যই এক্সপেরিমেন্টাল ডিটেলসও আমাদেরকে দিতে হবে, যেমন আমরা যেই জিনিসগুলোকে নিয়ে ডিপেন্ডেন্ট আর ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছাড়া বাকি জিনিসগুলো সেম রাখা, মেজারমেন্টসগুলো কীভাবে নিব, এভারেজগুলো কীভাবে করবো, সেই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই এখানে ইনক্লুড করতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য। Take axial flower plants and terminal flower plants of the same species. একটা জিনিস এখানে বুঝতে হবে, আমাদের টার্মিনাল ফ্লাওয়ার প্লান্ট আর এক্সিয়াল ফ্লাওয়ার প্লান্ট কিন্তু আলাদা স্পিসিস না, একটা সেম টাইপ অফ প্লান্ট। যেমন ধরো একটা রোজ প্লান্ট হতে পারে, তো ওই একই স্পিসিসের রোজ প্লান্টের মধ্যে কিছু টার্মিনাল ফ্লাওয়ার প্লান্ট হতে পারে, আবার কিছু এক্সিয়াল ফ্লাওয়ার প্লান্ট হতে পারে। এটা হচ্ছে ফ্লাওয়ার্সগুলো কোথায় হচ্ছে গাছের, এটার উপর ডিপেন্ড করে। তাই আমাদেরকে কী করতে হবে, দুই ধরনের গাছ নিতে হবে কিন্তু সেম স্পিসিস থেকে, আর অবশ্যই সেম এইজের নিব আমরা, অ্যান্ড অফ সেম এইজ। কালেক্ট দেয়ার সিড আফটার আ সেম পিরিয়ড অফ টাইম অ্যান্ড কাউন্ট দ্য সিডস। রিপিট দিস several times and count the mean rate of seed production from each type of plant. Make sure to provide same amount of light, carbon dioxide, water and mineral ions to both type of plants. তাহলে এখানে কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট ডিটেলস সহ আনসারটা হয়ে গেল। লাইপেজ ডাইজেস্টস লিপিডস ইনটু ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। লাইপেজ হচ্ছে কি আমাদের তাহলে একটা এনজাইম, যেটা কি করে লিপিডকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভেঙে ফেলে। দি ফ্যাটি অ্যাসিডস চেঞ্জ দ্য পিএইচ অফ দ্য সলিউশন। ফ্যাটি অ্যাসিড কী করছে, আমাদের সলিউশনের পিএইচকে চেঞ্জ করে দেয়, আমরা জানি পিএইচটাকে বাড়িয়ে বেসিক বানিয়ে দেয়। A student uses this method to investigate the effect of temperature on the activity of lipase. তাহলে লাইপেজের অ্যাক্টিভিটির সাথে টেম্পারেচারের যে রিলেশন, সেটা হচ্ছে আমাদের এখানে টেস্ট করা হয়েছে স্টুডেন্টের ইনভেস্টিগেশনে। সে কী কী স্টেপগুলো ফলো করছে দেখো। স্টেপ 1 হচ্ছে লেবেল আ টেস্ট টিউব উইথ টেম্পারেচার 20 degrees Celsius. Add 5 drops of phenolphthalein indicator to the test tube. Add 5 cm cube of milk to the test tube. Add 7 cm cube of sodium carbonate solution to the test tube. The contents of the test tube will now be pink. Place a thermometer in the test tube. Place the test tube in a water bath at 20 degrees Celsius for 5 minutes. Place a beaker containing lipase in the same water bath for 5 minutes. Replace the thermometer with a glass rod. Measure out 1 cm cube of lipase from the beaker in the water bath. Add the lipase to the test tube. Stir the contents and record the time until the contents lose their pink color. দেখো এক্সপেরিমেন্টটা আমরা একটু বুঝে নেই। আমাদের এক্সপেরিমেন্টটা কী হচ্ছে, প্রথমে একটা টেস্ট টিউবে লেবেল করে নেওয়া হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এরপর 5 ড্রপস অফ ফেনোফথ্যালিন ইন্ডিকেটর দেওয়া হচ্ছে কেন, আমাদের পিএইচটা বোঝার জন্য। তারপর 5 cm কিউব মিল্ক দেওয়া হচ্ছে কেন, অ্যাজ এ সোর্স অফ লিপিড। এরপর কী করা হচ্ছে, 7 cm কিউব সোডিয়াম কার্বনেট সলিউশন দেওয়া হচ্ছে টু দ্য টেস্ট টিউব। এরপর থার্মোমিটার প্লেস করা হচ্ছে, তারপর টেস্ট টিউবটাকে 20 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটের জন্য রেখে দেওয়া হচ্ছে। এরপর একটা বিকারের মধ্যে লাইপেজ নিয়ে সেম ওয়াটার বাথে 5 মিনিটের জন্য রেখে দেওয়া হচ্ছে। তাহলে এটা কেন করা হচ্ছে, মূলত
এই আমাদের যে টেস্ট টিউবের কন্টেন্টগুলো যেটা ছিল আমাদের মানে যে লিপিডটা ছিল সেটা টেম্পারেচারও 20 ডিগ্রি করার জন্য, আবার লাইপেসটা টেম্পারেচারও 20 ডিগ্রি করার জন্য। রিপ্লেস দ্য থার্মোমিটার উইথ এ গ্লাস রড, থার্মোমিটারটাকে গ্লাস রড দিয়ে রিপ্লেস করা হবে। মেজার আউট 1 cm³ অফ লাইপেস ফ্রম দ্য বিকার ইন দ্য ওয়াটার বাথ। তাহলে ওই যেই বিকারটা আমরা এখানে নিচ্ছি, এখানে কি করেছি আমরা, একটা বিকার আমরা নিয়েছি, যে বিকারের মধ্যে আমরা লাইপেস নিয়েছি, এটাকে আমরা একটা ওয়াটার বাথে দিয়ে 20 ডিগ্রি সেলসিয়াসে হিট করেছি। দেন এখান থেকে এই সিরিজটা দিয়ে আমরা লাইপেস 1 cm³ নিব, আবার এটার মধ্যে দিব। এরপর কি করব, অ্যাড দ্য লাইপেস টু দ্য টেস্ট টিউব, স্টার দ্য কন্টেন্টস অ্যান্ড রেকর্ড দ্য টাইম আনটিল দ্য কন্টেন্টস লুজ দ্যার পিঙ্ক কালার। তাহলে আমি 1 cm³ দিয়ে গ্লাস রড দিয়ে এটাকে স্প্রেড করব বা স্টার করব, করার পর এই পিঙ্ক কালারটা লুজ হতে কতটুকু সময় লাগছে সেটা আমরা মেজার করব। তাহলে দেখো এই স্টুডেন্টটা রিপিট করছে এই সেম জিনিসটা 25 ডিগ্রি সেলসিয়াস, 30, 35, 40 অ্যান্ড 45 ডিগ্রি সেলসিয়াসে। স্টেট ওয়াই দ্য স্টুডেন্ট লিভস দ্য টেস্ট টিউব অ্যান্ড দ্য বিকার ইন ওয়াটার বাথ ফর 5 মিনিটস ইন স্টেপ 6 অ্যান্ড 7। এটা কেন করা হচ্ছে, কারণ এই যে আমরা আলাদা আলাদা টেম্পারেচারে টেস্ট করতে চাচ্ছি, তাহলে যেইবার আমরা যেই টেম্পারেচারে নিতে চাচ্ছি সেইবার যাতে সেই টেম্পারেচারটাতেই আসে, এটা এনশিওর করার জন্য। তাহলে সো দ্যাট দ্য সলিউশন অফ লিপিড অ্যান্ড lipase both reach the correct temperature. Give the dependent variable in this investigation. এই ইনভেস্টিগেশনে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো চলো আমরা ডিসকাস একটু করে ফেলি। এখানে দেখো আমাদের মেইন ইনভেস্টিগেশনের লাইনটা যদি আমরা পড়ি, আ স্টুডেন্ট ইউজেস দিস মেথড টু ইনভেস্টিগেট দি এফেক্ট অফ টেম্পারেচার অন অ্যাক্টিভিটি অফ লাইপেজ। তাহলে আমাদের এখানে টেম্পারেচারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ টেম্পারেচারটা বারবার স্টুডেন্টটা কন্ট্রোল করছে। আর এই অ্যাক্টিভিটি অফ লাইপেজ তার মানে হচ্ছে টাইম, কতটুকু টাইম লাগছে এফেক্টটা নেওয়ার জন্য, সেই টাইমটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট। আর বাকি সবই আমাদের কি হবে, কন্ট্রোল ভ্যারিয়েবল। তাহলে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, টাইম টেকেন টু লুজ পিঙ্ক কালার। স্টেট ওয়ান ভ্যারিয়েবল দ্য স্টুডেন্ট কন্ট্রোলস ইন দ্যার ইনভেস্টিগেশন। তাহলে এখানে দেখো আমরা যেটা বললাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে টেম্পারেচার আর ভ্যারিয়েবল তাহলে দেখো আমরা এখানে কি বুঝতে পারলাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে টেম্পারেচার আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আমাদের টাইমটা, আর বাকি সবই কন্ট্রোল। তাহলে আমরা কন্ট্রোল হিসেবে লিখতে পারি যে কতটুকু মিল্ক অ্যাড করছে বা কতটুকু সোডিয়াম কার্বনেট অ্যাড করছে বা কতটুকু লাইপেজ অ্যাড করছে। তাহলে আমরা একটা লিখে দিই চলো, দ্য ভলিউম অফ লাইপেজ অ্যাডেড সাজেস্ট দ্য পারপাস অফ ফেনফথলিন ইন্ডিকেটর ইন দেয়ার ইনভেস্টিগেশন। তাহলে আমাদের ইন্ডিকেটরটা কেন ইউজ করা হচ্ছে, কালার চেঞ্জের মাধ্যমে বোঝার জন্য যে রিয়েকশনটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে টু ডিটারমাইন দ্য এন্ড of the investigation. The table shows the students' results. তাহলে এখানে আলাদা টেম্পারেচার আছে আর টাইম টেকেন ফর কন্টেন্টস টু লুজ দ্য পিঙ্ক কালার ইন সেকেন্ড। তাহলে দেখো 20 ডিগ্রিতে 285, এরপর আস্তে আস্তে টাইমটা আমাদের কমছে, কিন্তু 35-এ সবচেয়ে বেশি কম, এরপর কিন্তু আবার টেম্পারেচার বেড়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেট অফ রিঅ্যাকশন বেড়ে যায়, সেটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার পর্যন্ত। আর অপটিমাম টেম্পারেচার পরে কি হয়, আবার টাইমটা ইনক্রিজ করতে থাকে বা রেট অফ রিঅ্যাকশনটা কমে যায়, কারণ আস্তে আস্তে আমাদের এনজাইমের যে অ্যাক্টিভ সাইটগুলো আছে সেগুলো ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। প্লট আর লাইন গ্রাফ টু শো দি এফেক্ট অফ টেম্পারেচার অন দ্য টাইম টেকেন ফর দ্য contents of the test tube to lose the pink color. Use a ruler to join your points with straight lines. তাহলে আমাদেরকে এই এক্সিসগুলো প্রথমে এঁকে ফেলতে হবে আর এক্সিসগুলো লেবেল করতে হবে অবশ্যই, যেহেতু এখানে দেওয়া নেই। এরপর হচ্ছে আমরা পয়েন্টগুলো প্লট করব। যেহেতু আমাদের টেম্পারেচারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আমরা টেম্পারেচারটাকে এক্স এক্সিসে রাখবো আর টাইম রিকোয়ার্ডটা হচ্ছে আমরা ওয়াই এক্সিসে রাখবো। তাহলে চলো আমরা টেম্পারেচারের রেঞ্জটা দেখে ফেলি কত থেকে কত আছে। টেম্পারেচার হচ্ছে আমাদের 20 ডিগ্রি থেকে 45 পর্যন্ত আছে। তাহলে এখান থেকে যদি আমরা 20 স্টার্ট করি, 25, 30, 35, 40, 45, আর অবশ্যই আমরা অ্যাটলিস্ট 50% অফ দ্য গ্রাফ ইউজ করতে হবে। আমরা একদম ছোট করে এখানের মধ্যে গ্রাফটা শেষ করে দেবো না, আমরা একটু এক্সিসের যতটা সম্ভব আমরা ইউজ করে ফেলবো। 50% এরিয়ার চেয়ে যদি কম এরিয়া ইউজ করো তাহলে কিন্তু তোমাদের মার্কস কমে যাবে। আর আমাদের টাইম টেকেনের রেঞ্জটা হচ্ছে লোয়েস্ট হচ্ছে 250 আর হায়েস্ট হচ্ছে 385। আমরা এটাকে 250 থেকে এখানে স্টার্ট করতে পারি, এটা আমাদের 220 এখানে হতে পারে, আর প্রত্যেকটা আমাদের 30 করে দিব আমরা। তাহলে এটা 280 হয়ে যাবে, এটা হবে হচ্ছে 310, এটা 340, 370, 400। তাহলে চলো আমরা পয়েন্টসগুলো প্লট করে ফেলি। 20তে হচ্ছে 385, 20তে 385, তাহলে এই একটা হচ্ছে আমাদের 3 করে, তাহলে এখানে হচ্ছে 385 আমাদের। এই নেক্সট হচ্ছে 25-এ 340, 25 হচ্ছে আমাদের 340, 30 300,
300 হবে আমাদের এইদিকে, 35 250, 35 250, 40-তে 275, তাহলে 275 হচ্ছে আমাদের 280 থেকে 5 কম এদিকে, আর 45 হচ্ছে 360, 45 360। আর এবার আমাদেরকে এটা কোনো কার্ভ আঁকতে হবে না, আমাদেরকে কি বলেছে সবগুলো পয়েন্টকে আলাদা আলাদা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করতে। তাহলে চলো আমরা সেটা করে ফেলি। এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে আর এখানে, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। নেক্সট কি বলছে দেখো, এক্সপ্লেন ওয়াই ইনক্রিজিং টেম্পারেচার এফেক্টস দ্য টাইম টেকেন ফর দ্য কন্টেন্টস অফ দ্য টেস্ট টিউব টু লুজ পিঙ্ক কালার। কেন আমাদের ইনক্রিজ ইন টেম্পারেচার এফেক্ট করছে এই টাইম টেকেন ফর দ্য কন্টেন্টস অফ দ্য টেস্ট টিউব টু লুজ পিঙ্ক কালার। তাহলে আমরা দেখছি কি দেখো, আমাদের টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে আমাদের এই টাইমটা কমে যাচ্ছে। কেন? কারণ আমরা জানি টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বেড়ে যায়, আরও বেশি সাকসেসফুল কলিশনস হবে পার সেকেন্ড। এর জন্য কি হবে, এই টাইম টু লুজ পিঙ্ক কালার কমে যাবে। এরপর আস্তে আস্তে কি হচ্ছে, আবার অপটিমাম টেম্পারেচারটা রিচ করার পরে তখন আস্তে আস্তে এই টেম্পারেচারটা আবার বেড়ে যাবে, কারণ কি অ্যাক্টিভ সাইটগুলো আস্তে আস্তে ডিনেচার হওয়া স্টার্ট হবে। তো চলো এটা আমরা লিখে ফেলি। অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস, টাইম টু লুজ পিঙ্ক কালার ডিক্রিজেস অ্যাজ there are more kinetic energy in the particles, so more collisions per second. But the time decreases up to the optimum temperature, after which the time starts to increase as the active sites of the enzyme changes shape and denatures. তাহলে এটা লিখলে কিন্তু আমাদের এক্সপ্লেনেশনটা চলে আসছে এই পুরো আনসারটার। Yeast can be used in experiments to investigate the effect of different concentrations of glucose solutions on the rate of anaerobic respiration. তাহলে আমাদের আলাদা আলাদা গ্লুকোজ সলিউশনের কনসেন্ট্রেশন ইউজ করে আমরা রেট অফ অ্যানারোবিক রেসপিরেশন আমরা মেজার করতে পারবো ইস্ট ইউজ করে। দ্য ডায়াগ্রাম শোজ অ্যাপারেটাস ইউজ টু মেজার দ্য রেট অফ অ্যানারোবিক রেসপিরেশন ইন ইস্ট। তাহলে অ্যানারোবিক রেসপিরেশন আমরা মেজার করব ইস্টের এই সেটআপটা ইউজ করে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, একটা ওয়াটার বাথ আছে আর এখানে একটা আমাদের থার্মোমিটার দেওয়া আছে। এটার এই সলিউশনটার মধ্যে হচ্ছে আমাদের গ্লুকোজ সলিউশন আছে, যেটার মধ্যে আমাদের ইস্ট দেওয়া আছে, আর এখানে একটা অয়েলের লেয়ার দেওয়া আছে। আর এখান থেকে কি হচ্ছে দেখো, একটা গ্যাস রিলিজ হয়ে, এখানে রাবার বাঙ্ক দেওয়া আছে, একটা গ্যাস রিলিজ হয়ে গ্যাসটা হচ্ছে এখানে একটা লিকুইড দিয়ে পাস করছে। গিভ দ্য ফাংশন অফ দ্য ওয়াটার বাথ। এখন এখানে ওয়াটার বাথটা কেন ইউজ করা হয়েছে, এই যে সলিউশনটা আছে এটাকে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রোভাইড করার জন্য, টু কিপ দ্য টেম্পারেচার কনস্ট্যান্ট। Liquid A can be used to identify the gas released during anaerobic respiration by yeast. Explain which substance can be used as liquid A. আমরা জানি যখন ইস্টের মধ্যে অ্যানারোবিক রেসপিরেশন হয় তখন কি হয়, তখন গ্লুকোজ ব্রেকডাউন হয়ে অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে। তাহলে আমাদের যে গ্যাসটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা আমরা ডিটেক্ট করতে পারি কি ইউজ করে, লাইম ওয়াটার ইউজ করে। তাহলে আমরা যদি লাইম ওয়াটার ইউজ করি সেটা কী হবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়েক্ট করে ক্লাউডি বা মিল্কি হয়ে যাবে। অথবা আমরা এখানে হাইড্রোজেন কার্বনেট ইউজ করতে পারি বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ইউজ করতে পারি, যেটা কি ইয়েলো বা অরেঞ্জ হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইডের সাথে লেগে। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখে দিলে আমাদের আনসারটা হয়ে যাবে। এক্সপ্লেন which substance can be used as liquid A. We can use lime water as it will turn cloudy in contact with carbon dioxide produced by the yeast. নেক্সট পার্টে কি বলছে দেখো, a student wants to accurately measure the rate of anaerobic respiration in yeast using this apparatus. State what additional apparatus they would require. স্টুডেন্টটা কী করার চেষ্টা করছে, রেট অফ অ্যানারোবিক রেসপিরেশন ইন ইস্ট মেজার করার চেষ্টা করছে। তাহলে রেট মেজার করতে হলে তো আমাদের অবশ্যই টাইম মেজার করতে হবে। তাহলে আমাদের কি লাগবে এখানে, এক নাম্বার হচ্ছে আমাদের একটা অবশ্যই স্টপ ওয়াচ বা টাইমার লাগবে। তাহলে আমরা এটাকে স্টপ ওয়াচ লিখে দিতে পারি। পার্ট ডিতে বলছে দেখো, the process of anaerobic respiration is sometimes referred to as fermentation. Industrial fermenters are used to grow microorganisms. These microorganisms produce penicillin, an antibiotic that is used to treat bacterial infections. Explain how named conditions in an industrial fermenters are controlled. এটাও আমাদের বইয়ে পড়া একটা টপিক। এখানে অবশ্যই কী করতে হবে, কিছু নেমড কন্ডিশনস দিতে হবে যেগুলো কন্ট্রোল করা হয়, আর কীভাবে কন্ট্রোল করা হয় সেগুলো আমাদের এখানে দিতে হবে। তাহলে আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল যে ফার্মেন্টার্সগুলো আছে সেগুলোতে আমাদের কয়েকটা জিনিস কন্ট্রোল করা হয়। সেগুলো হচ্ছে অক্সিজেন কন্ট্রোল করা হয়, তারপর আমাদের কন্ট্রোল করা হয় টেম্পারেচার, আমাদের আরও কন্ট্রোল করা হয় পিএইচ, তারপর আমাদের কন্ট্রোল করা হয় যাতে কোনো কন্টামিনেশন না হয় ফরেন সাবস্টেন্স দিয়ে,
যেমন ব্যাকটেরিয়া কালচার যাতে না হয়ে যেতে পারে এরকম কন্ট্রোলগুলো করা হয়। তারপর হচ্ছে আমাদের হিটটাকে ইভেনলি ডিস্ট্রিবিউট করার জন্য একটা ওয়ে ইউজ করা হয়। তাহলে এইখান থেকে আমরা কন্ট্রোলসগুলো লিখবো, সাথে কি লিখবো, কীভাবে করা হয় সেটাও লিখবো। কারণ এখানে আমাদের বলেছে এক্সপ্লেন করতে হাউ নেম কন্ডিশনস ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল ফার্মেন্টেশন আর কন্ট্রোল, কীভাবে কিছু নেম কন্ডিশন যেগুলো হচ্ছে আমাদের এরকম অক্সিজেন, টেম্পারেচার, পিএইচ এগুলো কন্ট্রোল করা হয়। তাহলে এখানে যেহেতু এক্সপ্লেন বলেছে, তাহলে আমরা একটা নেম কন্ডিশন সাথে যদি একটা এক্সপ্লেনেশন দিই, আমাদের এটা 2 মার্কস চলে আসার কথা। তাহলে 2টা দিতে পারলে কিন্তু আমাদের 2 4 মার্কস চলে আসার কথা। আমরা সম্ভব হলে অবশ্যই 6টা দেওয়ার, মানে 3টা নেম কন্ডিশন সাথে কীভাবে কন্ট্রোল করা হয় সেটা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো এটা আমরা লিখে ফেলি। এয়ারেটার্স আর ইউজড টু কন্ট্রোল অক্সিজেন ফর রেসপিরেশন। তাহলে এখানে আমরা অক্সিজেনকে কন্ট্রোল করার জন্য এয়ারেটর ইউজ করা হচ্ছে, এটা লিখে কিন্তু 2 মার্কস পেয়ে যাচ্ছি। টু মেনটেন অপটিমাম টেম্পারেচার ওয়াটার জ্যাকেটস আর ইউজড, এইটুকু লিখলে কিন্তু আমাদের 4 মার্কস আসলে চলে আসবে। এরপর আমরা সেফ থাকার জন্য কি করব, আরেকটা পয়েন্ট লিখে দিব। টু মেনটেন অপটিমাম পিএইচ মিটার্স আর ইউজড। তাহলে আমাদের আসলে এইটুকু লিখলে আমরা 4 মার্কস পেয়ে যেতাম, আমরা একটু এক্সট্রা লিখে দিলাম টু বি সেফ। সাম অ্যান্টিবায়োটিক্স আর becoming less effective at controlling bacterial infections. Explain how bacteria have evolved so that antibiotics are less effective. তাহলে এটা আমাদের খুব কমন একটা কোশ্চেন। এই কোশ্চেনের পার্টগুলো হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া বা যে অর্গানিজমই হবে সেটার মধ্যে কিছু মিউটেশন হয়, যেগুলো হচ্ছে র্যান্ডম মিউটেশন। এটার কারণে কি হয়, কিছু ব্যাকটেরিয়া রেজিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় কিছু ব্যাকটেরিয়ার মধ্যে। সেই ব্যাকটেরিয়াগুলো বেশি সারভাইভ করে, তারা রিপ্রোডিউস করার মাধ্যমে তারা তাদের জিন বা এলিয়েলকে পাস অন করে, আর আস্তে আস্তে এই ধরনের পপুলেশনটা ইনক্রিজ করে। তাহলে এই স্টেপসগুলোই মূলত আমাদের এই ধরনের কোশ্চেনগুলোতে আনসার করতে হয়। এরকম কোশ্চেনটাও আমাদের খুবই কমন কোশ্চেন। তো এটার আনসার প্যাটার্নটাও তোমরা ভালোভাবে দেখে রাখো, এটা তোমরা বায়োলজিতে অনেকবারই, প্রায় প্রত্যেকবারই এরকম কোশ্চেন পেয়ে যাবে। তাহলে চলো আনসারটা আমরা গুছিয়ে লিখে ফেলি। র্যান্ডম মিউটেশনস ইন দ্য ব্যাকটেরিয়া occurs which causes some of the bacteria to be resistant. The resistant bacteria survive more and they pass on their gene through reproduction. This causes the increase in the number of resistant bacteria. বাস এইটুকু লিখে কিন্তু আমরা টোটাল 4 মার্কস পেয়ে যাচ্ছি। তাহলে এই প্যাটার্নটা তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে, এরকমভাবে আমাদের রেগুলারলি কোশ্চেন আসতে থাকে। Genetically modified bacteria are used to produce the hormone insulin. Explain how these genetically modified bacteria are produced. এটাও আমাদের বইয়ে পড়া খুব রেগুলার একটা টপিক। আমরা জানি যে ইনসুলিন প্রোডাকশন করার জন্য জেনেটিক্যালি মডিফাইড ব্যাকটেরিয়া বা জিএম ব্যাকটেরিয়া ইউজ করা হয়। তাহলে এটাকে কীভাবে প্রডিউস করে, আমাদের স্টেপসগুলো হচ্ছে প্রথমে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে হিউম্যান ইনসুলিনের জন্য যেই জিনটা দায়ী সেটাকে কাট করা হয়। তারপর সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ব্যাকটেরিয়ার যেই আমাদের প্লাজমিড আছে সেটাকে কাট করা হয়। তারপর এই কাট করা জিনটা এই প্লাজমিডের কাট করা পার্টে লাইগেজ এনজাইম দিয়ে এটাকে জয়েন করানো হয়। তারপর এটাকে একটা ভেক্টরের মাধ্যমে পুশ করা হয় ব্যাকটেরিয়ার মধ্যে। তারপর হচ্ছে সেই নতুন ব্যাকটেরিয়াটা রেডি হয় এই আমাদের ইনসুলিন প্রোডাকশনের জন্য। তাহলে চলো এটাকে আমরা গুছিয়ে লিখে ফেলি। রেস্ট্রিকশন এনজাইমস আর ইউজড টু কাট দ্য জিন রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ ইনসুলিন। দ্য সেম restriction enzyme is used to cut plasmid of a bacteria to produce sticky ends. সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যখন দুইটা কাটা হয় তখন এটা স্টিকি এন্ড বলে, বা এটাকে বলে হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ারিং, যেটা করলে কি হয় দুইটা একসাথে ইজিলি আমাদের অ্যাটাচ হয়ে যেতে পারে যদি আমরা সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করি। এরপর আমাদের কি করা হয়, লাইগেজ এনজাইম ইউজ করা হয়। লাইগেজ এনজাইম ইজ ইউজড টু জয়েন the DNA into the plasmid and it is inserted into the bacteria. এবার যে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা এই প্লাজমিডটা নতুন যে মডিফাইড প্লাজমিডটা ইনসার্ট করলাম সেই ব্যাকটেরিয়া আমাদের ইনসুলিনটা প্রডিউস করবে। নেক্সট পার্ট কি বলছে দেখো, এক্সপ্লেন দ্য রোল অফ ইনসুলিন ইন হিউম্যান বডি। হিউম্যান বডিতে ইনসুলিনের রোল কি? আমরা জানি হিউম্যান বডিতে ইনসুলিন কি করে, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে ব্লাড গ্লুকোজটাকে কন্ট্রোলে রাখে। ইট কনভার্টস গ্লুকোজ টু গ্লাইকোজেন when blood glucose is high to reduce blood glucose. Some people are unable to produce insulin. Their condition is called diabetes mellitus. People with diabetes mellitus control the condition by using insulin injections, controlling their diet and monitoring how much they exercise. Explain why insulin is injected rather than taken by mouth. তাহলে ইনসুলিনটা ইনজেক্ট কেন করা হয়?
মুখে না খেয়ে, ইনসুলিন ট্যাবলেট না খেয়ে, কারণ ইনসুলিন যেহেতু একটা এনজাইম, তার মানে এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ প্রোটিন। আর আমরা প্রোটিন যদি খাই তাহলে কি হয়, প্রোটিনটা আমাদের ডাইজেস্ট হয়ে যায় স্টমাকে। তাহলে যদি আমরা ইনসুলিন ইনজেক্ট না করে ট্যাবলেট হিসেবে খাই তাহলে কি হবে, সেটা স্টমাকে ডাইজেস্ট হয়ে যাবে আর এটা কাজ করবে না। তাহলে আমরা এটা লিখে ফেলি, চলো। অ্যাজ ইনসুলিন ইজ আ প্রোটিন, ইট উড বি ডাইজেস্টেড বাই প্রোটিস ইন দ্য, আমরা জানি যে আমাদের প্রোটিনটা মূলত ডাইজেস্ট হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, তাহলে এর জন্য আমরা ইনসুলিন হচ্ছে ইনজেক্ট করি, মুখে খাই না। সেট ওয়াই পিপল উইথ ডায়াবেটিস মেলিটাস নিড টু মনিটর হাউ মাচ দে এক্সারসাইজ। এখানে কি বললো দেখো, যাদের ডায়াবেটিস আছে তাদের কি করতে হয়, মনিটর করতে হয় যে তারা কতটুকু এক্সারসাইজ করছে। এখন এটা মনিটর কেন করতে হবে, সাধারণ মানুষ আমরা কি বেশি এক্সারসাইজ করে ফেলতে পারি বা কম এক্সারসাইজ করতে পারি। এখন যাদের ডায়াবেটিস আছে তারা যদি বেশি এক্সারসাইজ করে ফেলে তখন কিন্তু আবার ব্লাড গ্লুকোজটা বেশি ড্রপ করতে পারে। আবার যদি এক্সারসাইজ না করে তখন কিন্তু আবার ব্লাড গ্লুকোজটা বেড়ে যেতে পারে। তাহলে অ্যাজ এক্সারসাইজ ইউজেস গ্লুকোজ, ইট ক্যান রিডিউস দ্য ব্লাড সুগার টু মাচ। আর এই বেশি ব্লাড সুগার কমে গেলে এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিক। তাহলে সেটা আমাদের লেখার প্রয়োজন নেই, কিন্তু আমাদের জেনে রাখা ভালো। তাহলে আমাদের কী হয়, এক্সারসাইজ করলে গ্লুকোজ ইউজ হয়, আর এই বেশি গ্লুকোজ ইউজ হয়ে গেলে কী হতে পারে, ব্লাড সুগারটা বেশি কমে যেতে পারে, সেটাও আমাদের জন্য অনেক হার্মফুল। স্টেট হাউ people with diabetes mellitus may need to modify their diet compared with people who do not have diabetes mellitus. যাদের ডায়াবেটিস আছে তাদের কি করতে হইতে পারে, তাদের ডায়েটের মধ্যে কী চেঞ্জ আনতে হইতে পারে। তাহলে আমরা জানি যে যাদের ডায়াবেটিস আছে তাদের কী করতে হবে, তাদের সুগার ইনটেক বা কার্বোহাইড্রেট ইনটেককে কন্ট্রোল করতে হবে বা কমাতে হবে। দে নিড টু রিডিউস দেয়ার কার্বোহাইড্রেট ইনটেক। এই পিডিএফটাও তোমরা আমাদের ক্রিসপি সায়েন্সের ওয়েবসাইটে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমরা যদি আমাদের ওয়েবসাইট courses.crispysciencebd.com ভিজিট করো, সেখানে একটা কোর্স পেয়ে যাবে এই 2023-এর মে সেশনের জন্য সবগুলো কোশ্চেনের, সেখানে সলিউশন ভিডিও আর পিডিএফ তোমরা একসাথে পেয়ে যাবে।